জাগাও গগনে কি আছো জাগিয়া পূরবে চাহিয়া বলো উঠো উঠো সাধনে গভীর নিদ্রা মগনে জাগাও আনন্দ ধ্বনি জাগাও চলো যাই কাজে মানব সমাজে চলো বাহিরিয়া জগতের মাঝে থেকো না অলস শয়নে আনন্দ ধ্বনি জাগাও হেলো জীর্ণ চির পর নব সাজ আরম্ভ করো জীবনের কাজ সরল সবল আনন্দ মনে অমল অটল জীবনে আনন্দ ধ্বনি জাগাও। দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে। আর আজকের আয়োজনটা দেখলেনি কি দারুণ একটা নাচ নৃত্য দিয়ে আমরা শুরু করলাম। আমাদের সামনে আছেন সবার পছন্দের নৃত্যশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক ওয়ার্দা রিহাব। একটা জোরে হাততালি হয়ে যাক তার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আজকে বাংলাবিদের আসরে এসেছেন অতিথি বিচারক হিসেবে, আর এত সুন্দর একটা নাচ দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে সাহায্য করলেন আমাদের। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনে আমাকে যুক্ত করেছেন, এবং ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সাথে সম্পর্ক অনেক দিনের। গ্র্যান্ড ফিনালেগুলোতে কোরিওগ্রাফ করার সুযোগ হয়েছে, আজকে একটু অন্যভাবে এলাম, একটা নতুনত্ব তো রয়েছেই আমার নিজের জন্য। অসংখ্য ধন্যবাদ। একটা ভালো নৃত্যের যখন পরিবেশনা আমরা দেখি তখন এক ধরনের ভালো ঘটনা আশেপাশে ঘটতে থাকে, পজিটিভ ভাইব যেটাকে আমরা বলি, ওইটা মনে হচ্ছে যে এই মঞ্চটাকে ছেয়ে গেছে। কিভাবে পারেন এটা করতে? আসলে আমি তো একটা কথা সবসময় বলি কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া। তো যখন নৃত্যটাকে শক্তি হিসেবে ধরি এবং নৃত্যটা একটা ভালোবাসার জায়গা, এবং সবচেয়ে বড় কথা নৃত্য এখন একটা শিক্ষার জায়গা করে ফেলেছে, তো এই সুশিক্ষা নৃত্য জগতে আসার পরে আমার মনে হয় এই নাচের প্ল্যাটফর্মটা অনেকটা শক্তিশালী হয়েছে, এবং আমি যখন নাচ করি এটা আমার একটা বড় শক্তি এবং একটা ভালোবাসার একটা বড় জায়গা, যেখান থেকে আমি সবাইকে ভালোবাসা বেলাতে পারি। আমাদের এই দুপাশে যে বন্ধুরা আছে তারা বাংলাবিদ, সেরা বাংলাবিদ, সারা বাংলাদেশের হাজার হাজার বাংলাবিদকে তারা পিছনে ফেলে আজকের এই মঞ্চে এসেছে, তাদের জন্য কোনো বার্তা আছে কিনা? অবশ্যই আছে। প্রথমেই তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, তোমরা আমাদের মাতৃভাষাটাকে অনন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, এবং সারা বিশ্বে আমাদের বাংলা ভাষার যে চর্চা এবং যে মর্যাদা, সেই মর্যাদাকে তোমরা আরও সমুন্নত করবে, এই আশা রাখছি তোমাদের কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ। এবারে আপনি আপনার সম্মানিত অতিথি বিচারকের আসন অলঙ্কৃত করুন। ধন্যবাদ। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদেরা তোমাদের সাথে এবারে একে একে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের প্রধান তিন বিচারকের। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর। সাথে আছেন আমাদের প্রধান তিন বিচারকদের একজন, আমাদের সবার পছন্দের, যিনি মধ্যমণি হয়েই থাকেন, নাট্য ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ত্রপা মজুমদার। এরপর তোমাদের সাথে পরিচয় করাচ্ছি কথা সাহিত্যিক, কবি, সাংবাদিক, কিশোর আলো সম্পাদক আনিসুল হক। আমার নাম আনিসুল হক, আমি একটা কবিতা পড়ে শোনাবো। কবিতাটি লিখেছেন আবুল হাসান। তুমি যখন নৃত্য করো মুদ্রাগুলি কাঁপে, তোমার হাতের মধ্যে তো নয় যেন বা কিং খাবে। তলোয়ারের মতন তুমি তোমার দুহাত তোলো, চোখের নিচের নগ্নতাকে ছন্দ পেয়ে ভোলো। আমাকে দাও শস্যকণা, আমাকে দাও তীর, প্রাণের পাশে পরমায়ুর ঝর্ণা সুনিবিড়। আমি
ওয়ার্দা রিহাবের নৃত্যে মুগ্ধ হয়ে আবুল হাসানের কবিতাটা বেশ কষ্ট করে পাঠ করলাম। ধন্যবাদ স্যার। এবং এই কবিতার নৃত্যের মধ্যে ভাষায় যেটি ধন্যবাদ দিতে চাই, অসংখ্য ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল থেকে। চমৎকার। এবং আনিসুল হক যে কবিতার অংশ পড়লেন তার মধ্যে একটা শব্দ ছিল মুদ্রা, নাচের যে মুদ্রা বা ভঙ্গি। আমরা যখন বলি কারো মুদ্রা দোষ, এর সাথে কিন্তু পয়সা বা টাকার কোনো সম্পর্ক নাই, ওই ভঙ্গিরই সমস্যা। আর তোমাদের সবার যেই লক্ষ্য ইস্পাহানি মির্জাপুর সেরা বাংলাবিদ হওয়া, সেই লক্ষ্যে পৌঁছে গেলে কে কি পাচ্ছ সেটাও এবার আমরা জানিয়ে দিতে চাই। দেশ সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি, তৃতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। আমাদের এই আয়োজনে পোশাক সহযোগী রং বাংলাদেশ। তোমাদের সাথে প্রথম খেলা খেলতে যাচ্ছি। এই খেলাটির নাম শব্দ সন্ধান। তোমাদেরকে নিয়ম কানুন আরেকবার বলে দিচ্ছি। দুপাশের পর্দায় ছক দেখতে পাবে, যেগুলোর মধ্যে বর্ণ থাকবে। এই বর্ণের মধ্যে তুমি যদি সমন্বয় করো অনেকগুলো শব্দ খুঁজে পাবে। এই শব্দগুলো অনুসন্ধান করে তোমাকে তোমার উত্তরপত্রে লিখতে হবে। নিয়মটা হচ্ছে বাম থেকে ডানে যেতে পারবে, কিন্তু ডান থেকে বামে আসতে পারবে না। উপর থেকে নিচে নামতে পারবে, নিচ থেকে উপরে যেতে পারবে না, কোনো বর্ণকে টপকেও যেতে পারবে না। যে সব থেকে বেশি শব্দ খুঁজে পাবে, সব থেকে বেশি নম্বর সেই পাবে। তার মানে একটি ছকের ভিতরে অনেকগুলো শব্দ লুকানো আছে। প্রস্তুত তোমরা? আমরা প্রস্তুত। ছক আসছে পর্দায়। প্রথম ছক তোমাদের জন্য 8 সেকেন্ড থাকবে পর্দায়। এখানে কয়টি শব্দ তোমরা বেছে নিতে পারো তার উপর নির্ভর করছে কত নম্বর তোমরা পাবে। এবং সময় শেষ। প্রথম প্রশ্নের দ্বিতীয় ছক আসছে পর্দায়। গভীর মনোযোগ দিয়ে সবাই লিখছে এবং সময় শেষ। ছক আসছে পর্দায়। বেশ মজার একটা খেলা, কিন্তু অনেকগুলো শব্দ লুকিয়ে আছে এই ছকের মধ্যে। তোমরা কে কতটি শব্দ খুঁজে বের করতে পারো এবং সময় শেষ। ছক আসছে পর্দায়। এবং সময় শেষ। ছক আসছে পর্দায়। এবং সময় শেষ। ছক আসছে পর্দায়। এবারে তোমাদের জন্য শেষ প্রশ্ন আসছে পর্দায়। আবারও শব্দ সন্ধানের ছক। এবার কিন্তু আজকে প্রমাণ হয়ে যাবে যে কার কত বেশি বাংলা শব্দ জানা আছে। যার শব্দ ভান্ডার যত উন্নত, তার সম্ভাবনা এই খেলায় সবচাইতে বেশি। এবং তোমাদের সময় শেষ। আর লিখবে না। এবারে আসবো, তোমাদের উত্তরপত্র সংগ্রহ করব। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলা। চন্দন, কেমন পরীক্ষা দিলে? ভালো। নিজেকে ফেলুদার মতো মনে হচ্ছিল শব্দ সন্ধান করার সময়? হ্যাঁ, কিভাবে অনুসন্ধান করছিলে? মানে দেখছিলাম যে মিলিয়ে মিলিয়ে কোনটা কি মানে মানে অর্থপূর্ণ শব্দ হচ্ছে কিনা। তো এখানে লিখছি, ওখানে আবার মাথা কাটাচ্ছি, একটু গোয়েন্দা গোয়েন্দা ভাব আসছিল তখন। ওরে বাবা। পরে তোমাকে নিয়ে কি আমরা একটা সিরিজ করব, চন্দন দা ফেলুদা? না, করার দরকার নেই। করা যাবে না? তুমি তো অনেক বাংলা বই পড়ো, সেটা কি সাহায্য করেছে এই খেলায়? হ্যাঁ, বেশ সাহায্য করেছে। আচ্ছা, তোমার সবচাইতে অদ্ভুত কোনো শব্দ এখানে কোনটা মনে হয়েছে যেটা নিজে নিজে লিখেছো? এমন কিছু করেছো? এখন তো কিছু এরকম মনে পড়ছে না। সেরকম লিখোনি না? তুমি কি বাংলাবিদ হতে চাও? হ্যাঁ। কেন হতে চাও? আমি সত্যি কথা বলতে সত্যি বাংলাকে খুবই ভালোবাসি। তো আমি চেয়েছিলাম কোনো বাংলা বিষয়ে কোনো অর্জন করি, সম্মাননা পাই। তাহলে এই বাংলা নিয়ে কোন একটা সম্মাননা চেয়েছো? মানে আমি একটু জানতে চেয়েছি আর কি, আমি ভুল বিষয়টা বলতে চাইছি, আমি জানতে চেয়েছি আরো ভালোভাবে। কারণ বাংলাবিদের যে মঞ্চ, এখানে আমি একটা বিষয়ে যেভাবে জানতে পারি সাধারণত সেভাবে আমি জানতে পারি না।
কারণ আমি বাংলাবিদের এখানে এসে আমি অনেক কিছু শিখেছি, হয়তো বা এটা আমি কখনোই কোনোভাবে শিখতে পারতাম না, অর্জন করতে পারতাম না। তো এই কারণে বাংলাবিদের মঞ্চটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। 10 লক্ষ টাকার মেধাবৃত্তি কি কোনো ধরনের একটা আকর্ষণ তৈরি করেছিল? তখন করেনি। তখন করেনি, একদম এখন সত্যি করছে? কথা। এখন আপাতত আমি আর মূলত বই আমাকে বেশি আকর্ষণ করেছিল তখন। 10 লক্ষ টাকার মেধাবৃত্তি আর চন্দনের মধ্যে দূরত্ব কত? তা বলতে পারবো না। বলতে পারবে না। প্রান্তি, হ্যাঁ, 10 লক্ষ টাকার মেধাবৃত্তি আর প্রান্তির মধ্যে দূরত্ব কত? আরো যতগুলো এপিসোড বাকি আছে ততটুকু। আর ততটুকু? পড়াশোনা প্রস্তুতি ওগুলোতে কোনো ঘাটতি নেই? সবার থেকে কম পড়ি হয়তো আমি, আমার কাছে মনে হয়। তাহলে ক্যাম্পে বাকি সময়টা কি করো? না পড়ে দুষ্টামি করো? আমি ঘুমাই আর মোবাইল চালাই সারাদিন। মোবাইল চালাও আর ঘুমাও? মোবাইলের কি চাকা আছে? মোবাইল কিভাবে চলে? হাত দিয়ে চলে। তাহলে বাংলাবিদের এই যে প্রতিযোগিতার জন্য যে প্রস্তুতি নিতে হয় সেটা কিভাবে নাও? আমার কাছে মনে হয় যে এরকম না ঘুমিয়ে বা রেস্ট না নিয়ে পড়াটা আসলে একটা পন্ডশ্রম, কারণ অ্যাটলিস্ট আমার জন্য, কারণ আমার মগজটাও তো ভালো না। আমি যদি না ঘুমায় পড়ি বা একটু আমি কিছু মজা টজা না করে খালি পড়ি, তাহলে এখানে আসে আমার মাথার কাজ করে না। এই জন্য আমি একটু ঘুমাই বেশি। মগজের কি হয়েছে? কে মগজ- ধুলাই করেছে মগজকে? এটা আগে থেকেই ধুলাই করা মোবাইল ফোনটা? হয়তো। ওটা থেকে একটু দূরে দূরে থাকতে হবে। একটু আজকে নাকি বিশ্রাম বাবা দিতে এসেছে? হয় না? হ্যাঁ, সাহস দেওয়ার জন্য। সাহস দেওয়ার জন্য। আচ্ছা, বাড়িতে আসলে কি করে ও? কতটুকু দুষ্টু? আসলে সে এখান পর্যন্ত এসেছে, এতে আমরা ভীষণ খুশি। আমরা তো দুইজনেই চাকরি করি, তাকে সেরকম সময় দিতে পারি না। সে তার মতো করে উঠেছে, আর দুষ্টমি সে তেমন একটা করে না। ওর একটা গুণ ছিল, সে যখন ক্লাস 3-তে 4-এ পড়তো, যখন বাংলা ভাষা শিখতে মানে পড়তে পারতো, তখন থেকে সে ডিগ্রি বই পড়তো। আচ্ছা। বাংলা বইগুলো সে অনবরত পড়তে পারতো। মানে এটাই একটা তার গুণ। তখন থেকেই বুঝতে পারছিলাম যে ও পড়তে পারবে। তো ও যখন যা চায়, যে বই চায় আমি কিনে দিই। আমি শুনলাম প্রান্তি নাকি কখনোই বাসা থেকে হারিয়ে যায়নি। না, বাসা থেকে হারিয়ে যায়নি, স্কুল থেকে হারিয়ে গেছিল। ও আচ্ছা। কি রকম সেটা? সেটা ওই লাস্ট ক্লাসের দিন, ওর যখন 8-এর লাস্ট ক্লাস হয়, ওই দিন ক্লাস পার্টি ছিল স্কুলে। তা আমি অফিসে ছিলাম, তো হঠাৎ করে ওই আমার ছোটো ভাই আনতে গেছে তাকে স্কুলে, তো স্কুলে পাওয়া যাচ্ছে না। তা আমার ফোন দিল, ওরা স্কুলে পাওয়া যাচ্ছে স্কুলে না। পাওয়া যাচ্ছে না? প্রান্তিক কি হয়েছিল? কোথায় গেছিলে? বান্ধবীর বাসায়। ও, কাউকে এই না বলে? কথা। না না, আমরা তখন মজা করছিলাম, হঠাৎ করে সব উল্টাপাল্টা হয়ে যায়। কি হয়েছিল বলো তো? আরে না, আমি ভালোই প্ল্যান করেছিলাম যাতে মা বাবা না বুঝতে পারে, বাট শেষ মুহূর্তে এসে সব প্ল্যান উল্টাপাল্টা হয়ে গেছে। যখন আমার কাকা স্কুলে গিয়েছিল আমাকে আনতে, আমার আসলে মাথায় নেই আমার কাকা যে স্কুলে আসবে। বাবা মাকে তো জানিয়ে যেতে হবে যেখানেই যাও, তা না হলে তো চিন্তা করবে। তবে এরকম ছোটখাটো দুষ্টুমি আমরা সবাই মনে হয় স্কুলে থাকতে কম বেশি করেছি না? বান্ধবীদের বাড়ি চলে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া। ঘুরতে খুব পছন্দ করো? হ্যাঁ। কোথায় ঘুরতে যেতে চাও? জানি না, চা বাগানে? চা বাগান দেখতে দেখতে অসুস্থ হয়ে যাইতেছি, বিরক্ত হয়ে তুমি যাইতেছি। কি দেখতে চাও? সুন্দরবন? হয়তো ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রান্তিকে একটু সুন্দরবনে নেয়ার ব্যবস্থা করতে হ্যাঁ, হবে। আরেকটু বড় হোক, তখন কিন্তু যাওয়া যাবে একা একাই। একটু রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে একটু বন্ধুত্ব হয়ে গেল। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের জন্য। এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ। বিরতির পর স্বাগত সবাইকে আরো একবার ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের আজকের আয়োজনে। আমাদের এই আয়োজনে পোশাক সহযোগী রং বাংলাদেশ খেলা হচ্ছে। এবার আমাদের সেরা 14 এর মধ্য থেকে প্রথম 7 জনকে নিয়ে। আজকে কিন্তু একজন যে সবচেয়ে কম নম্বর পাবে সব শেষে তাকে বিদায় নিতে হবে। এরই মধ্যে মাত্র একটি খেলা হয়েছে, আমরা করছিলাম শব্দ সন্ধান। কে কত বেশি বাংলার শব্দ জানো, এবার সেটাই প্রমাণ হয়ে যাবে। দেখা যাক কে কত নম্বর পেয়েছো। ফল জানার জন্য চলে যাচ্ছি বিচারক মণ্ডলীর কাছে। তাদের পক্ষ থেকে কথা সাহিত্যিক আনিসুল হক অনুরোধ করছি ফল বলার জন্য। ফেলুদা নিয়ে যখন কথা হচ্ছিল তখন আমার একটা গল্প মনে পড়ে গেল। আমরা কিশোর আলো করি, সেখানে অনেক কিশোর কিশোরীরা আসে। এদেরকে আমরা বলি তোমাদেরকে পরীক্ষার ফলও ভালো করতে হবে
জীবনের পরীক্ষাতেও ভালো করতে হবে। কাজে সব কিছু করতে হবে। তোমরা প্রচুর বই পড়বে, প্রচুর বিজ্ঞান চর্চা করবে, বিতর্ক করবে, বক্তৃতা করবে, স্টেডিয়ামে গিয়ে নাচানাচি করবে, আবার নিজে খেলবে, সব কিছু করতে হবে। করতে গিয়ে অনেকের পরীক্ষার ফল ভালো হয়। একবার দেখা গেল যে মাধ্যমিক পরীক্ষার যে নির্বাচনী পরীক্ষা থাকে তাতে অনেকে অনুত্তীর্ণ হয়েছে, তখন ওদেরকে আমরা ডেকে ফেলুদা পদক দিয়েছিলাম। এই ফেলটা তো বুঝতেই পারছো, এই ফেলুদা আমাদের সত্যজিতের ফেলুদা না। এই পদক পেয়ে ওরা সবাই এত ভালো করলো, পরে দেখা গেল চূড়ান্ত পরীক্ষায় তারা খুবই ভালো করলো। আজকে সবাই অনেকভাবে চেষ্টা করবে, কিন্তু একজনকে বাদ পড়তেই হবে, এটাই খেলা। কিন্তু তার মানে এই না যে তোমরা জীবনের পরীক্ষায় খারাপ করবে। এই জাতীয় ছোটোখাটো পড়ে যাওয়া, হোঁচট খাওয়া মানুষকে শক্তপোক্ত করে এবং ভবিষ্যতের কঠিন লড়াইয়ে ভালো করতে অনেক সাহায্য করে। কাজেই যে আজকে জিতবে, যে 6 জন জিতবে তাদেরকে অভিনন্দন, যে হারবে, যাকে আমরা বিদায় দেব, তাকে দ্বিগুণ অভিনন্দন। রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, বোঝাপড়া। তোমাদের যখন মন খারাপ থাকবে তখন তোমরা রবীন্দ্রনাথের এই কবিতাটা পড়তে পারো। আমি পড়ি, আমি পড়ে আমার মানসিক সুচিকিৎসা হয়। বোঝাপড়া। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। মান্ধাতারি আমল থেকে ঘটে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। আসলে জীবনের পরীক্ষা আর ছোটবেলার পরীক্ষার চূড়ান্ত ফলের মধ্যে পার্থক্য থাকে। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ আসলে ছোটবেলায় কোনো স্কুলেই মন টেকাতে পারতেন না। একটা স্কুল থেকে আরেকটা স্কুল, একটা স্কুল থেকে আরেকটা স্কুল থেকে তাকে নিয়ে যাওয়া হতো, কোনো স্কুলেই তিনি ভালো করেননি। তার ভাই চিঠি লিখেছে যে আমাদের মধ্যে রবির কি হবে, রবি তো একটা প্রবলেম চাইল্ড। কিন্তু সেই রবি পৃথিবীর বুকে বাংলা ভাষার মর্যাদাকে অনেক উপরে নিয়ে গেছে এবং এখন আমরা সুখে দুঃখে রবীন্দ্রনাথের কথা স্মরণ করি, তাই না? তোমরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের নাম জানো। আইনস্টাইন কিন্তু ছোটবেলায় একটু পিছিয়ে পড়া বালক ছিলেন। প্রচলিত আছে যে তিনি কথা বলা অনেক পরে শিখেছিলেন। প্রথম, এটা গল্প বলে আমার মনে হয়, সত্য নাও হতে পারে, ছোটবেলায় তিনি কথা বলতেন না। প্রথম যেদিন তিনি কথা বললেন, খেতে বসে বললেন যে স্যুপটা বেশি গরম। তখন বলল, তুমি কথা বলতে পারো, এতদিন বলনি কেন? আইনস্টাইন জবাব দিয়েছিলেন, স্যুপ তো এতদিন ঠিক ছিল। আইনস্টাইনকে যখন কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়, তিনি কিন্তু ফেল করেছিলেন। আর আইনস্টাইন বলতেন তিনি অঙ্ক বেশি ভালো পারেন না, কিন্তু তিনি খুব চিন্তা করতে পারতেন, কল্পনা করতে পারতেন। তার একটা মূল্যবান কথা হচ্ছে, জ্ঞানের চাইতে কল্পনা মূল্যবান। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষের আজকের প্রথম খেলার শেষে কে কত পেলে? তাসিফ পেয়েছ 53, সুরিদ মিত্র রাজ 55, মোহাম্মদ ফিরদাউস হুসাইন 9, চন্দন চ্যাটার্জি 67, প্রিয়ন্তী দাস প্রান্তি 67, সানিয়ান শুভ্র বিশ্বাস 71, মোহাম্মদ ইব্রাহিম 57। বুঝতেই পারছো ফিরদৌসের নাম্বারটা একদমই কমে গেছে। কেন কমে গেছে? যখন ওনারা নিয়ম কানুনগুলো বলেন, দয়া করে নিজেরা কথা না বলে খুব মন দিয়ে নিয়মগুলো শুনবে। ফিরদৌস ঠিক উল্টোটা করেছে, ওর প্রতিটা শব্দ হচ্ছে ডান থেকে বাঁয়ে অথবা নিচে থেকে ওপরে। কাজে পরের খেলাগুলোতে সবাই একটু খেয়াল করো। সানিয়ান শুভ্র বিশ্বাস 71 পেয়েছো, কিন্তু বিশ্বাস করতে পারছিলে না কেন? এমন করছিলে, কিভাবে পেয়ে গেলাম?
কি মনে হয় বিচারক মণ্ডলী ভুল করেছেন কিছু? কমিয়ে দিবে? না, আমি মনে হয় না কোনো ভুল বানান লিখেছি, তবে আমি আশা করেছিলাম যে অন্যরা আমার থেকে অনেক বেশি লিখবে। ও সবচেয়ে বেশি অভিধান পড়ে আমাদের মধ্যে। তাই? হ্যাঁ। তাহলে বিনয় দেখাচ্ছে সানিয়ান শুভ্র বিশ্বাস। তবে তোমার পরীক্ষায় কিন্তু প্রমাণ হয়ে গেছে যে তুমি কত বেশি নম্বর পেয়ে সবাইকে ছাড়িয়ে গেছো প্রথম খেলায়। তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের প্রথম খেলায় পর্ব শিখরী সানিয়ান শুভ্র বিশ্বাস। অভিনন্দন। চলে যাও বিচারক মণ্ডলীর কাছে, পড়ে নাও তোমার উত্তরীয়। আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। ৭১টি শব্দ ঠিকঠাক লিখে সানিয়ান শুভ্র বিশ্বাস পেয়ে গেছো ৭১ এবং পেয়ে গেছো পর্ব শিখরের উত্তরীয়। এবারে আমরা শুরু করতে যাচ্ছি আজকের দ্বিতীয় খেলা। দ্বিতীয় খেলার নাম হচ্ছে শব্দ জব্দ। শব্দ জব্দ এই খেলাটির নিয়ম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দুপাশের পর্দায় দুটি সূত্র দেখতে পাবে। এই দুটি সূত্র থেকে তোমাকে বলতে হবে শব্দটি কি। প্রস্তুত তোমরা? তাহলে চলো শুরু হয়ে যাক আমাদের আজকের দ্বিতীয় খেলা শব্দ জব্দ। প্রথম প্রশ্ন দেখছি পর্দায়। লিখতে লাগে গাছের সঙ্গে গাছের ডাল যুক্ত হয়ে যা হয়। কলম। তুমি বলেছো কলম। কেউ চ্যালেঞ্জ করতে চাও? প্রথম উত্তর দিয়েছে প্রান্তি, বলেছে কলম। কেউ চ্যালেঞ্জ করছো না? উত্তর দেখে নেই। উত্তর ঠিক হয়েছে। প্রথম শব্দ প্রান্তিকে জব্দ করতে পারেনি, প্রান্তি জিতে নিয়েছে ৫ নম্বর। প্রস্তুত হয়ে নাও, তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। এক ধরনের ফল বংশ বোঝাতে ব্যবহার হয়। কুল। একুল, উকুল, দুকুল, তিনকুল। কে কি ভাবছো? সব কুল হারাবে ঘন্টা বাজিয়ে? ভাবছো না। উত্তর দেখে নি। কুল। উত্তর ঠিক হয়েছে। পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো প্রান্তি। তোমার ঝুলিতে গেছে ৫ এবং ৫ ১০ নম্বর। বুদ্ধিমত্তার খেলা, কিন্তু ভালো করে মাথা খাটাতে হবে। দেখে নিচ্ছি তোমাদের জন্য আমাদের পরের প্রশ্ন। পানির গতিকে বোঝায়, আইনের ক্ষেত্রেও আছে। রাজ। ধারা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ কোনো ধারায় চ্যালেঞ্জ করছে না। আমরা সঠিক উত্তরটি দেখছি পর্দায়। ধারা একেবারে ঠিক উত্তর দিয়ে রাজ তুমি জিতে নিয়েছো এবার ৫ নম্বর। ধারাতে রাজ একেবারেই দিশেহারা হয়নি, বরং লক্ষ্য ঠিক ছিল। উত্তর সঠিক হয়েছে, পেয়েছো ৫ নম্বর। প্রশ্ন আসছে পর্দায়। ওজনের একক দুঃখ পেলে যা খারাপ হয়, ঘন্টা বাজিয়েছো তাসিব। মন। মন। দুঃখ পেলে মন খারাপ হয়। গত পর্বে কি একটু মন খারাপ হয়েছিল তাসিবের? একটু। হ্যাঁ, আমরা দেখেছি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। দেখি তাসিবের মন ভালো হয় নাকি খারাপ হয়। মন তো ভালো হয়ে গেল। অভিনন্দন তাসিব, তোমার ঝুলিতে গেছে ৫ নম্বর। এবারে দেখছি তোমাদের জন্য আমাদের পরবর্তী প্রশ্ন। দুটি সূত্র আসছে পর্দায়। দরজাটা কেমন করে খোলা, গ্রামে প্রতি সপ্তাহে বসে। হাট। কেউ এই উত্তরকে চ্যালেঞ্জ করতে চাও? হাট। দেখি ঠিক উত্তর হয়েছে কিনা প্রান্তি। হাট। দরজাটা হাট করে খোলা আর গ্রামে প্রতি সপ্তাহে বসে হাট। প্রান্তি ঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছো আরো ৫ নম্বর। প্রান্তি আজকে কিন্তু মুচকি হাসি দিয়ে খেলছে। হ্যাঁ। চলো প্রশ্ন আসছে পর্দায়। বুকের পাটাকে বলে বৃষ্টির দিনে হাতে নিয়ে বের হই। তাসিব। ছাতা। এটাকে বলে ছাতা। ঘন্টা বাজিয়ে চ্যালেঞ্জ করছো ইব্রাহিম। ছাতি। ছাতি। আর কেউ চ্যালেঞ্জ করবে? ছাতা এবং ছাতির মধ্যে আমি কিন্তু বেশ দ্বিধায় পড়ে গেছি, পেন্ডুলামের মতো এপাশ ওপাশ। উত্তর দেখে নিই। ছাতি। ছাতি ঠিক উত্তর দিয়ে ইব্রাহিম পেয়ে যাচ্ছো ৫ নম্বর। তাসিব। ছাতা। ছাতা ছাতি একই, যদি সেটা বৃষ্টিতে ব্যবহারের জন্য যে অনুষঙ্গ হয়, কিন্তু বুকের পাটাকে তো আর ছাতা বলে না, ছাতি বলে। ভুল উত্তরের জন্য ৩ নম্বর কাটা যাচ্ছে। আরো একটি শব্দ জব্দ তোমাদের জন্য আসছে পর্দায়। ভালোবাসা স্নেহ বোঝাতে নারীর সাথে যুক্ত যা, মাঝে মাঝে হাতে পায়ে ধরে যা। ব্যাপারটা কি? তাসিব। টান। কেউ চ্যালেঞ্জ করবে? প্রান্তি? সানিয়ান? করবে না। উত্তর দেখে নি। টান।
এই পর্বে তো তাসনিফ আর প্রান্তি এই দুজনেরই মনে হচ্ছে খেলা চলছে, বাকিরা আরেকটু বেশি অংশগ্রহণ করতে হবে। সানিয়ান, পর্ব শিখরে হয়ে বসে আছো কিন্তু এই খেলা এখন পর্যন্ত অংশ নাওনি, চন্দনও নাওনি। সানিয়ান ভাবছে পর্ব শিখরিতে হলে আর কি হয়, আমি তো খেলবো মহোৎসবে। চলো তোমাদের জন্য পরের প্রশ্ন এবার দেখছি পর্দায়। দুটি সূত্র আসছে। প্রায় সবারই এই নাম থাকে, চিঠি পাঠানোর মাধ্যম। বাজিয়েছো রাজ। খাম। চ্যালেঞ্জ করছো প্রান্তি। ডাক। ডাক। দেখি ঠিক উত্তর কি। ডাক। প্রান্তি ঠিক উত্তর দিয়েছো, এই নাম থাকে মানে ডাক নাম থাকে, যেমন তোমার নাম প্রিয়ন্তী দাস কিন্তু ডাক নাম প্রান্তি। রাজ ভুল হয়ে গেল, কেটে নিতে হচ্ছে 3 নম্বর। ফেরদাউস প্রথম খেলায় একটু ভুল করে এত সতর্ক হয়ে গেছে, এখন আর ঘন্টাই বাজাচ্ছে না। ঘন্টা বাজাতে হবে ফেরদাউস, অনেকটা পথ তোমাকে পাড়ি দিতে হবে আজকে টিকে থাকতে হলে। শেষ দুটি শব্দ জব্দ একে একে আসবে, দ্বিতীয় শেষ শব্দ জব্দ আসছে পর্দায়। এক ধরনের ফল, গান নাচ সহ অনেক রকম বিদ্যা। কলা। কলা। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, উত্তর দেখে নি। কোনো ছলা কলা নয়, এটি শুধুই কলা। প্রান্তি পেয়ে গেছো 5 নম্বর, অভিনন্দন। তার মানে দাঁড়ালো আর মাত্র একটি প্রশ্ন আছে আমাদের এই খেলায়। এখনো অংশগ্রহণ করনি সানিয়ান, চন্দন, ফেরদাউস। বাকিরা করা হয়েছে, তবে প্রান্তি কাউকে খুব একটা সুযোগ দিচ্ছে না। দেখা যাক শেষ প্রশ্নের সুযোগ কে নিতে পারো। আসছে পর্দায়। এক ধরনের সাপ, আগামী বলতে যা বোঝায়। আবারও মিস প্রান্তি। কাল। কাল। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখছি পর্দায়। কাল একেবারে ঠিক উত্তর। অভিনন্দন, খুব ভালো খেলেছো। আমাদের অতিথি বিচারক ওয়ার্দা রিহাও আপনার কাছে চলে যাব। কেমন লাগলো বাংলাবিদদের এই লড়াই? আমি অত্যন্ত উপভোগ করেছি। আসলে প্রতিযোগিতা আমি নিজেও খুব ভয় পাই, কিন্তু যখন এটা খেলার মাধ্যমে হচ্ছে, খেলা আমি ভীষণ উপভোগ করি। এবং ওদের খেলা দেখে আমার কতজনের, বিশেষ করে প্রান্তি, ওর টেকনিকে কিন্তু মানে ওর মতো মোবাইল দেখবে, ওর মতো রেস্ট নেবে, আবার ঠিক সময় মতো তার মগজটাকে খাটিয়ে একদম সঠিক সময়ে সঠিক উত্তর দিচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। ওকে দেখে আমি আসলেই মুগ্ধ হয়ে গেছি। কোনোটা খেলতে গিয়ে আমিও খেলছি, আমার মনে হচ্ছে যে যেটা পারছে আমার নিজেরই খুব আনন্দ হচ্ছে। অভিনন্দন প্রত্যেককেই। তবে ফেরদৌসকে বলছি একদমই মন খারাপ করবে না, কারণ আমি নিজেও প্রতিযোগিতায় কখনো কিছু হয়ে উঠতে পারিনি এই পর্যন্ত। কিন্তু ভালোবাসা থেকে যেই কাজটা করি তখন কিন্তু সেটা সত্যি একটা নিজে যেই পর্যায়ে যেতে চাই সেটা মনে হয় পেরে ওঠা যায়। কাজেই হতাশ হবার কিচ্ছু নেই, কারণ আমি আগে ভাবতাম যে আমার বাড়িতে শুধু সবাই বলতো যে এ শুধু মনে হয় বাংলাই পড়তে পারবে, বাংলাতেই পাশ করতাম, বাকি ইংরেজি অঙ্ক টেনে টুনে পাস। তো ভাবতাম মনে হয় বাংলা, আমার বাবা মানে চিন্তা করেছিলেন আমায় বাংলা সাহিত্যে হয়তো পড়াশোনা করবো, ওনার খুব আশা ছিল। পরবর্তীতে যখন ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হলাম, দেখলাম যে আসলে সেই গর্তেই পড়েছি। ইংরেজিতে সব পড়তে হচ্ছে, আবার চারিদিকে শুধু অঙ্ক আর অঙ্ক, বিজনেস, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স সব কিছু। কিন্তু আমার মন পড়ে থাকতো আসলে নাচের দিকে। তো কোনো রকমে BBA কমপ্লিট করার পর যখন আমি মণিপুরি নাচ নিয়ে পড়তে গেলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, তখন আসলে আমি যেটা উপভোগ করে পড়াশোনা করা এবং খেলতে খেলতে শেখা এবং মনের জানালা খুলে দিয়ে যে জানার চেষ্টা করা, সেই শেখাটা আসলে আমি পরবর্তীতে মঞ্চে উপস্থাপন করতে পেরেছি। তো আমার মনে হয় যে হতাশ হবার কিচ্ছু নেই। যদি কোনো কারণে এই খেলায় হেরেও যাই, কিন্তু চেষ্টা যদি থাকে এবং নিজের ইচ্ছে যদি থাকে, তাহলে অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। সবার জন্য শুভকামনা। আনিসুল হক, আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথমত আমার কাছে যদি কিছু থাকতো, ফুল, ফল, আমি সব কিছু ওয়ার্দাকে দিয়ে দিতাম। কারণ তিনি প্রথমে বলেছেন তিনি ভালো করতেন বাংলায়, পড়তে হয়েছে ব্যবসা এবং তার মাধ্যম ছিল ইংরেজি, কিন্তু শেষ পর্যন্ত তিনি মণিপুরি নৃত্য শিখতে গিয়ে উচ্চশিক্ষা নিলেন, ওই বিষয়টা পড়লেন এবং তার যেটা ভালো লাগে সেটাকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এটাই উপদেশ দিই। আমার প্রিয়
ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, অভিভাবকরা হচ্ছে সন্তানঘাতী রুস্তম। এরা যার শেক্সপিয়ার হওয়ার কথা ছিল তাকে ব্যাংকের ম্যানেজার বানিয়ে খুশি হয়, যার হয়তো আইনস্টাইন হওয়ার কথা ছিল তাকে একজন প্রকৌশলী বানিয়ে খুশি হয়। আমাদের যে শিক্ষার্থীদের মধ্যে অনেক সম্ভাবনা আছে, সেগুলি বিকশিত হওয়ার সুযোগ দিতে চাই। সবাই আইনস্টাইন হবে না, সবাই রবীন্দ্রনাথ হবে না, সেটা ঠিক, কিন্তু যেভাবে যে আমি এটাই করব তাকে সেটাই করতে দেওয়া উচিত। শচীন তেন্ডুলকরের বাবা ছিলেন কবি। তার সন্তান ক্লাস 5-এ যখন পড়ে তখন পরিবারে বৈঠক বসলো যে আমাদের সন্তান খেলতে বোর্ডিং স্কুলে যেতে চায়, ক্রিকেট খেলা শিখবে, আমরা কি তাকে দিব নাকি সে লেখাপড়ে করে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে? ওরা সিদ্ধান্ত নিলেন যে আচ্ছা ও খেলতে চায়, খেলুক। শচীন তেন্ডুলকর হয়েছে। পৃথিবীতে শচীন তেন্ডুলকর তো আর দুটো হবে না। এই জন্যে আমরা খুবই চাই আমাদের সন্তানেরা যে বিষয়টিকে ভালোবাসে সেই বিষয়টি বেছে নিক এবং তাতে তার মন প্রাণ সব কিছু ঢেলে দিয়ে চেষ্টা করুক। চেষ্টা না করলে কিন্তু হবে না। পরিশ্রমী সৌভাগ্যের একমাত্র চাবিকাঠি। এবারে ফল ঘোষণা করবেন ট্রোপা মজুমদার। দেখি নম্বরের কি অবস্থা। তাসিব, 2টো সঠিক উত্তর হয়েছে, একটা ভুল হয়েছে। এখন তোমার নম্বর 60। সুহৃদ মিত্র রাজ, একটা ঠিক একটা ভুল, নম্বর দাঁড়াচ্ছে 57। ফিরদৌস তো অধিক মাত্রায় সতর্ক হয়ে গেছো, একদমই অংশ নাওনি, কিন্তু আমরা চাই না আগামী পর্ব দুটোতে বা আগামী ধাপ দুটোতে তুমি এমন নিষ্ক্রিয় থাকো। তোমাকে এগিয়ে যেতেই হবে। এই 9-এর কোঠায় তুমি আর থাকতে পারবে না, ঠিক আছে? চন্দন চ্যাটার্জি, 67। প্রিয়ন্তী দাস প্রান্তি দারুণ খেলেছে এই পর্বে, 30 নম্বর যোগ করেছে। এখন প্রান্তির নম্বর 97। সানিয়ান শুভ্র বিশ্বাস এই ধাপে শব্দজব্দে অংশ নেয়নি, কিন্তু তার নম্বর 71। মোহাম্মদ ইব্রাহিম, একটি সঠিক উত্তর দিয়েছ, তোমার এখন সর্বমোট নম্বর 62। অনেক অনেক ধন্যবাদ। আমরা ফল জেনে গেছি, আর এটিও জেনে গেছি সানিয়ান শুভ্র বিশ্বাস পর্ব শিখরীর এই বন্ধনী তোমাকে দিয়ে দিতে হচ্ছে, চলে যাচ্ছে প্রান্তির কাছে। অভিনন্দন প্রান্তি। 97 নম্বর পেয়ে প্রান্তি এগিয়ে আছো সবার চাইতে দ্বিতীয় খেলা শেষে। পর্ব শিখরী হওয়ার জন্য অভিনন্দন। এবার দেখা যাক বাকি দুটো খেলায় কে কেমন করবে। প্রান্তি, আজকে নাকি তুমি যখন ক্যাম্প থেকে আসছিলে তখন ফোনে অনেক কান্নাকাটি করেছো, গাড়িতে বসে বসে সবাইকে বলেছো আমি যাদের সাথে খেলছি এরা এত চৌকস, এত দক্ষ, এত জ্ঞানী, আজকে আমি বাসায় যাচ্ছি। এই জন্য বাবাকেও ডেকে এনেছো আগে থেকে যে বাবার সাথে বাসায় চলে যাবে। আর ঘটনা ঘটাচ্ছ ঠিক বিপরীত। ব্যাপারটি কি বলো তো? না আসলে আমি দেখেছি যে ওরা সারাদিনই পড়তে থাকে, এই জন্য মানে ওদের মুখ দেখলে আমার ভয় লাগে, সত্যি কথা। ওরা মানে পড়ার সময় মানে খাবার সময় পড়ে, হাঁটতে গেলে পড়ে, বসতে গেলে পড়ে, পড়তেই থাকে। ওদেরকে দেখলেই আমার ভয় লাগে। আমি ভাবছি যে আমার মেয়েটা যদি একটু প্রান্তিকে দেখতো, যে ওর ভয় করে, আর আমার মেয়ের হচ্ছে সবাই এত কেন পড়ে, কি হবে পড়ে, ওর আচরণ হচ্ছে এরকম। কিন্তু আমি তোমাকে দেখাবো আমার মেয়েকে যে ভয় তো করতেই হবে। দেখো ভয়টা থেকে কিন্তু জয় করতে পেরেছে। এবং প্রান্তি ওদেরকে যেন দেখতে না হয় এই জন্য চোখ বন্ধ করেছিল, তারপরে ঘুমিয়ে গেছে। হাল ছেড়ে দিয়ে একেবারে ঘুমিয়েই গেছে, এই যে কোনো চিন্তা ছাড়া। আসলে কিন্তু পরীক্ষার আগের পড়াটা কাজে লাগে না। হ্যাঁ, সারা বছর পড়তে হয়। হ্যাঁ, আর পরীক্ষার আগে রাতে ঘুমাতে হয়। চলো এবারে শুরু করি তোমাদের জন্য আমাদের পরের খেলা। এই খেলাটির নাম হলো শব্দ গোয়েন্দা। দুপাশের পর্দায় তোমরা 5টি ঘর দেখতে পাবে, যে ঘরগুলোর মধ্যে বর্ণ থাকবে। প্রত্যেকটি ঘর থেকে একটি করে বর্ণ নিয়ে তোমাদেরকে একটি শব্দ তৈরি করতে হবে। ঘন্টা বাজিয়ে সবার আগে যে এই কাজটি করতে পারবে, তোমার উত্তর ঠিক হলে পাবে 5, ভুল করে ফেললে কাটা যাবে 3। চ্যালেঞ্জ করতে পারবে, চ্যালেঞ্জ করে ঠিক হলে 5, ভুল করলে কাটা যাবে 3। প্রস্তুত হয়ে নাও। প্রথমবারের মতো তোমাদের সামনে সুযোগ আসছে নিজেকে একটা গোয়েন্দার জায়গায় বসানোর, আর গোয়েন্দার ভূমিকায় গিয়ে শব্দ অনুসন্ধান করে করে
বের করে আনার। প্রস্তুত তোমরা? প্রথম প্রশ্ন আসে পর্দায়। 5টি ঘর, প্রতিটি ঘরে 4টি করে বর্ণ আছে। অপরাজিত। ইব্রাহিমের থেকেও বড় গোয়েন্দা কেউ হতে চাও? ওকে চ্যালেঞ্জ করতে চাও? ফেলুদার উপরে শার্লক হোমস? কেউ চাও না। উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। অপরাজিত ঠিক উত্তর ইব্রাহিম, দিয়ে পেয়ে যাচ্ছ 5 নম্বর। গোয়েন্দারা প্রস্তুত হয়ে নাও, তোমাদের জন্য পরের প্রশ্ন আসছে পর্দায়। ফিরদাউস ঘন্টা উপনিবেশ। ফিরদাউস বলেছো উপনিবেশ। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? ফিরদাউস কিন্তু আমাদের দেশীয় একটা গোয়েন্দা আছে না, খুব বিখ্যাত, ফরিদুর রেজা সাগরের ছোট কাকু যে চরিত্রটি, ফেরদৌস মনে হচ্ছে ওই চরিত্রে বেশ সময় নিয়ে ভেবে চিনতে বলেছে উপনিবেশ। উত্তর দেখে নি। উপনিবেশ উত্তর ঠিক হয়েছে। ফেরদৌস নিজের খোলস ভেঙে বেরিয়ে এসেছো। আমরা চাই তুমি তোমার খোলস থেকে বের হয়ে এসে দুর্দান্ত গতিতে খেলে অনেক অনেক নম্বর তোমার ঝুলিতে নাও আর আগামীর দিকে এগিয়ে যাও। তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। এর পরের শব্দ গোয়েন্দা আসছে পর্দায়। প্রান্তি। ইলশে গুড়ি। ইলশে গুড়ি তুমি বলছো, কেউ চ্যালেঞ্জ করতে চাও? এটা কি দেখে বলেছো নাকি পড়ে বলেছো নাকি মনে হলো যে বলে ফেলি? না না না, পরেই বলেছি, পরে এবং দেখে। এত দ্রুত 5টা ঘরে তুমি গেলে কেমন করে? অবাক হয়ে যাচ্ছে আমরা। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাচা চৌধুরীর মস্তিষ্ক কার থেকে বেশি জোরে চলে? কে পারবে বলতে? কম্পিউটার থেকে। আচ্ছা দেখে নি উত্তর। ইলশে গুড়ি উত্তর ঠিক হয়েছে। প্রান্তি অনেক অনেক অভিনন্দন তোমাকে, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। প্রস্তুত হয়ে নাও বাকিরা, নম্বরগুলো কিন্তু তোমাদের সামনে থেকে চলে যাচ্ছে আর খেলা যত সামনে এগুতে থাকবে নিশ্চিত করে বলতে পারি একজন বন্ধুকে কিন্তু আজকে বিদায় জানাতে হবে। প্রশ্ন আসছে পর্দায়। বলো সানিয়ান। নলখাগড়া। তুমি বলেছো নলখাগড়া। কেউ চ্যালেঞ্জ করবে এই নলখাগড়াকে? করছো না? তাহলে কি ছেড়ে দিব সানিয়ানকে? দেখি সানিয়ানের গোয়েন্দাগিরি কেমন হয়েছে। উত্তর ঠিক হয়েছে। তা গোয়েন্দা সাহেব, নলখাগড়া শব্দটির অর্থ কি? এই মুহূর্তে মনে পড়ছে না। কেউ পারো? নলখাগড়া এক ধরনের উদ্ভিদ, এটা জলাভূমিতে হয়ে থাকে। এর ভিতরে ফাঁপা অনেকটা পাইপের ভিতরে, এটা চুমুক দিয়ে পানি খাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। চমৎকার। চলো তোমাদের জন্য দেখে নেই এবারে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখা যাক কোন গোয়েন্দা আগে উত্তর খুঁজে বের করতে পারো। ফিরদাউস ঘন্টা বাজিয়েছো। ঔপন্যাসিক। তুমি বলছো ঔপন্যাসিক। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ কেউ করতে চাচ্ছ না। চলো আমরা দেখে নিচ্ছি ঠিক উত্তরটি পর্দায়। ঔপন্যাসিক একেবারে ঠিক উত্তর। খুব ভালো ফিরদাউস, পেয়ে যাচ্ছ আরো 5 নম্বর। তুমি আশা এখনো বাঁচিয়ে রেখেছো। আমরা চাই তোমার আশা বেঁচে থাক, তুমিও বেঁচে থাকো আমাদের সাথে এই মঞ্চে। প্রশ্ন আসছে পর্দায়। চন্দন। গীতি কবিতা। গীতি কবিতা। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, সবাই একমত চন্দনের এই শব্দ গোয়েন্দাগিরি ভালো হয়েছে। উত্তর দেখে নিই। গীতি কবিতা উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন চন্দন, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। এর সাথে সাথে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আর মাত্র 2টো প্রশ্ন বাকি আছে। দেখে নিচ্ছি পরের প্রশ্নটি পর্দায়। এবার ঘন্টা বাজিয়েছো প্রান্তি। ঘুম কাতরে। তোমার মতো প্রান্তি কি ঠিক উত্তর দিয়েছে কিনা সেটি দেখবো পর্দায়। ঘুম কাতুরে প্রান্তি সঠিকভাবেই ঘুম কাতুরে খুঁজে বের করতে পেরেছো। তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। শেষবারের মতো তোমাদের সুযোগ আসছে গোয়েন্দা হয়ে 5 নম্বর নিজের করে নেবার। দেখা যাক কে জিতে নিতে পারে শেষ 5 নম্বর। প্রশ্ন আসছে পর্দায়। প্রান্তি। জীবনানন্দ। জীবনানন্দ। কেউ চ্যালেঞ্জ করবে নাকি এই নম্বরটি ছেড়ে দিয়ে প্রান্তির জীবনকে আনন্দে ভরিয়ে দেবে? সবাই বোধহয় আনন্দে ভরিয়ে দিতে চাচ্ছ। উত্তর দেখে নি।
জীবন ঠিক আনন্দ, হয়েছে। ঠিক উত্তর। অভিনন্দন প্রান্তি, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে আরো 5 নম্বর। আজকে কিন্তু প্রান্তিকে আটকে রাখা যাচ্ছে না কোনোভাবেই। আমরা কিন্তু দেখেছি মানে শেষ ধাপে গিয়ে একদম পেছনের জন্য সামনে চলে আসতে পারে, এই দৃষ্টান্ত আমাদের গত দিনগুলোর খেলায় ছিল। কাজেই কারো আশাহত হওয়ার নেই, কারো আবার নিজের প্রতি বেশি বিশ্বাস জন্মে যে আমি তো সর্বোচ্চ নম্বরই আছি, সেভাবেও থাকার কোনো দরকার নেই। এই যে ত্রোবা মজুমদার বলছিলেন গত পর্বগুলোতে আমরা দেখেছি একদম তলানি থেকেও ঘুরে ভালো করে আমাদের সাথে এগিয়ে গেছে, আবার যে ভালো অবস্থানে ছিল তাকেও আমরা দেখেছি পিছিয়ে পড়তে শেষ খেলায়। সেরকমটা তাসিফ তোমার সাথেও কিন্তু হয়েছে, তাই না? আজকে কেমন লাগছে? লাগছে। আজকে আনন্দে কি একটু নাচ করতে ইচ্ছে করছে? তুমি নাকি অতটা নাচ পারো আনন্দ খুব ভালো? হচ্ছে না। হ্যাঁ পারি নাচ মোটামুটি। শিখেছো? ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি, কিন্তু দেখতে দেখতে শেখা হয়েছে। দেখতে দেখতে শেখা হয়েছে। কি ধরনের নাচ করো তুমি? ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল? টিভিতে দেখে দেখে ক্লাসিক্যাল নাচ শিখে ফেলেছো? হ্যাঁ, আসলে আমার নাচ করতে ভালো লাগে এবং পড়াশোনার পাশাপাশি যে সময়টা আমি পাই সেই সময়টায় আমি এই নাচ দিয়ে আমার মনোরঞ্জন করার চেষ্টা করি। এবং আমি টিভিতে আমাদের প্রিয় যে অতিথি এসেছেন, প্রিয় ম্যাম ওয়ার্দা রিহাবের, ওনার নাচও আমি দেখেছি এবং ওনার নাচ আমাকে বেশ অনুপ্রাণিত করেছে এবং সেই অনুযায়ী আমি ভালো লাগার জায়গা থেকে আর কি এই নাচটা করার চেষ্টা করেছি এবং সেই থেকেই শিখেছি। সেটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ক্লাসিক্যাল নাচ ভালো লাগে, এই যে ওয়ার্দা রিহাব আজকে বসে আছেন, যার নাচ দেখে অনুষ্ঠান শুরু করেছি আমরা, তার নাচও দেখা হয়েছে, তাহলে তার সামনে একটা নাচ করতে চাও? আমরা কিন্তু দেখতে চাইছি সবাই। এখন তার যদি ভালো লাগে সেই অনুযায়ী আমি একটা নাচ পরিবেশন করতে পারি যদি তিনি চান। অবশ্যই, আমি দেখার জন্য ভীষণ আগ্রহী। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমে ঝিম রিমে ঝিম রিমে ঝিম। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমে ঝিম রিমে ঝিম রিমে ঝিম। মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কুচিত কুচিত চকিত তড়িত আলোকে। মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কুচিত কুচিত চকিত তড়িত আলোকে। ঝঞ্ঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় ভানে। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমে ঝিম রিমে ঝিম। তাসিফ, নাচ কিন্তু নিজেকে প্রকাশ করার এক অনন্য মাধ্যম, আর তুমি কি সাহসের সাথে কি সুন্দর সাবলীলভাবে প্রকাশ করেছো, আমরা খুব উপভোগ করেছি। প্রাতিষ্ঠানিকভাবে কখনো তাসিফ নাচ শেখেনি, ওয়ার্দা রিহাব আপনার জন্যই সে বিশেষভাবে নাচটি করলো। কেমন লাগলো আপনার? আমি আমার অনুভূতিটা ওর পাশে এসে দাঁড়িয়ে বলি, As Martha Graham said, dance is the hidden language of body and soul. ওর নাচটা দেখে মনে হয়েছে ওর নাচের প্রতি যে ভালোবাসা ওর শরীর এবং মন দিয়ে তা প্রকাশিত হয়েছে। তবে হ্যাঁ, আমরা ছোটবেলায় যখন একটি বাক্য রচনা করতে শিখেছি যে আমি বাংলাদেশকে ভালোবাসি, তখন আমাকে স্বরেয় স্বরেয়া রস্যই দীর্ঘই ব ল ঊনস্বার সব কিছুই শিখতে হয়েছে। এই বর্ণমালাটা যখন আমি সবগুলো শিখে ফেলেছি,
একটি সূত্রে আমি একটি মালার মতো গাঁথতে পেরেছি, তখনই কিন্তু আমি একটি বাক্য রচনা করতে পেরেছি। নাচটাও ঠিক তেমনই, যখনই আমরা নাচের ব্যাকরণটা শিখে ফেলতে পারবো, তখনই আমাদের নৃত্যের মাধ্যমে আমরা যে ভাষাটা প্রকাশ করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা দর্শকদের কাছে উপস্থাপন করতে পারি। তো ওর নাচটা দেখে আমার মনে হয়েছে দু ধরনের নাচ হয়, একটা মনের আনন্দে নাচ, আর একটা হচ্ছে একেবারে প্রথাগত শিক্ষার মাধ্যমে নাচ। ওর মনের আনন্দের নাচটা আসলেই আমরা উপভোগ করেছি, কিন্তু এর মধ্যে যদি আমরা একটু শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি, নৃত্যের শিক্ষা, তাহলে মনে হয় আমরা ওকে একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হিসেবে তৈরি করার একটা চেষ্টা আমরা করতে পারি। আমার একটি ছোট সংগঠন আছে, ধৃতি নর্তনালয়, এবং 2011 সালে আমি যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মণিপুরি নাচে অনার্স এবং মাস্টার্স করে ফিরে আসি, তখন আমি ধৃতি নর্তনালয় প্রতিষ্ঠা করেছিলাম, এবং বর্তমানে এখানে প্রায় 75 জনের মতো শিক্ষার্থী নিয়মিতভাবে মণিপুরি নৃত্য চর্চা করছে। ও যেই নাচটা করলো, দুটো মুদ্রা কিন্তু ও বারবার ব্যবহার করেছে। কোন দুটো বলো তো? এই একটা, এটা মণিপুরি নৃত্যের মুদ্রার ভাষায় সান্দাংসা। সবচেয়ে বেশি যে ব্যবহৃত মুদ্রাটি মণিপুরি নৃত্যে ব্যবহার হয়ে থাকে। আরেকটি হচ্ছে আলাপাল্লাবা। এই দুটো, এটাই আসলে সঠিক শিক্ষার মাধ্যমে ও যদি এটার প্রয়োগটা জানতে পারে, তাহলে ওর নাচটা কিন্তু সবার মাঝে প্রশংসিত হবে। তো আমি চাই ধৃতি নর্তনালয়ের পক্ষ থেকে ওকে একটি ফুল ফ্রি স্কলারশিপ আমি দিতে চাই। ও যদি চায় অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে নিয়মিত নৃত্য চর্চা করতে পারবে, শিখতে পারবে, এবং ওকে আমরা এই সুযোগটা দিতে চাই, যেহেতু ও নাচ ভালোবাসে, যেহেতু ও মন থেকে নাচটা করতে চাচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ। তাসিফ, তোমাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এ পর্যায়ে সময় হয়ে গেছে একটি বিরতি নেবার, আর বিরতির সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। স্বাগত বিরতির পর আরেকবার সবাইকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে। আজকে আমরা 7 জন বাংলাবিদকে নিয়ে খেলছি, সেরা 14তে তারা জায়গা করে নিয়েছে। একে একে 3টি খেলা শেষ হয়ে গেছে। বিরতিতে যাবার আগে নাচ হলো, অনেক কিছুই হলো, গল্পও হলো। তৃতীয় খেলা শেষে কার কেমন ফল হলো সেটি জেনে নেই। এবারে ফল জানাবেন অধ্যাপক তারেক মঞ্জুর। তাসিব এই পর্বে কোনো যোগ বিয়োগ হয়নি, মোট নম্বর 7। সুরিত মিত্র রাজ, তারও যোগ বিয়োগ হয়নি, 57। ফিরদাউস হোসাইন 10 যোগ করার পরে 19। চন্দন চ্যাটার্জি 5 যোগ হয়েছে, এখন নম্বর 72। প্রিয়ন্তী দাস প্রান্তি 15 যোগ করার পরে এখন 112। সানিয়ান শুভ্র বিশ্বাস 5 যোগ হয়েছে, 76। এবং মোহাম্মদ ইব্রাহিম 5 যোগ করার পরে 67। আচ্ছা, আমাদের এই মঞ্চে এই প্রথম 100 পেরোলো, কিন্তু কাজেই প্রান্তির জন্য বিশেষ একটা করতালি হবে। আমরা এখন শুরু করতে যাচ্ছি আজকের আয়োজনের শেষ খেলা, যে খেলায় আসলে নির্ধারিত হয়ে যাবে কোন একজন বাংলাবিদ বন্ধু এই মঞ্চ থেকে বিদায় নেবে আর কোন 6 জন আজকে টিকে থাকবে। এই খেলাটির নাম নৃত্যাঞ্চল। নৃত্যাঞ্চল এটি বাজানোর খেলা, আর নামটি থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান, তবে নৃত্য কেন্দ্রিক, তাই তো? প্রস্তুত তোমরা? প্রস্তুত আমরা। প্রথম প্রশ্ন পর্দায়। আন্তর্জাতিক নৃত্য দিবস কবে? ঘন্টা বাজিয়েছো ফিরদাউস। 29 এপ্রিল। 29 এপ্রিল। কেউ চ্যালেঞ্জ করতে চাও? আমাদের সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান প্রান্তি চ্যালেঞ্জ করবে না? করছো না? উত্তর দেখে নি। 29 এপ্রিল
চমৎকার ফিরদাউস, তোমার উত্তর ঠিক হয়েছে। প্রথম 5 নাম্বার গেছে তোমার ঝুলিতে। দ্বিতীয় প্রশ্ন দেখছি এবার পর্দায়। বুলবুল ললিতকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? আবারও ফিরদাউস। 2006 সালে। চ্যালেঞ্জ করেছো রাজ। 1955 সালে। 255 সালে, আর তুমি বলেছো 2006 সালে। আর কেউ চ্যালেঞ্জ করবে? ঠিক উত্তরটি দেখছি পর্দায়। 1955 সালে ঠিক উত্তর দিয়ে 5 নম্বর পেয়ে যাচ্ছ সুরিদ মিত্র রাজ আর ফিরদাউস। উত্তরটা ভুল হলো, 3 নম্বর কাটা যাচ্ছে। প্রস্তুত হয়ে নাও ফিরদাউস, আমি জানি তুমি চেষ্টা করছো, হয়তোবা কিছুটা বেশি চেষ্টা করছো, তবে চেষ্টা বেশি করতে গিয়ে নম্বর হারিয়ে ফেলো না, তোমার জন্য নম্বরগুলো অত্যন্ত মূল্যবান। পরের প্রশ্ন আসে পর্দায়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নৃত্যনাট্যের নাম বলো প্রান্তি। চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো 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 না, উত্তর দেখে নি। সাপমোচন, তাসের দেশ, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা। আমি চিত্রাঙ্গদা দেখতে পাচ্ছি, আমি 5 নাম্বার দেখতে পাচ্ছি, আমি বিজয়ীকে দেখতে পাচ্ছি। প্রান্তি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কথাকলি কোন অঞ্চলের নাচ? কেরালা, ভারত। কেরালা, ভারত। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, চলো উত্তরটি দেখে নিচ্ছি। দক্ষিণ ভারতের। ঠিক আছে, আমরা উত্তরটি নিয়ে নিচ্ছি। কেরালা, ভারত, যেটি দক্ষিণ ভারতেরই অংশ। ঠিক উত্তর দিয়ে তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। আজকে নৃত্য নিয়ে অনেক পড়াশোনা করে এসেছে। পরের প্রশ্ন আসছে পর্দায়। কত্থক নাচের প্রথম দাঁড়ানোর ভঙ্গিকে কি বলে প্রান্তি? উৎপত্তি। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? প্রান্তি বলেছে, প্রান্তি কিছুটা দ্বিধায় আছে, এই সুযোগটা কেউ কাজে লাগাতে চাও? চাও চাও না, উত্তর দেখে নি। আন্দাজ ভুল হয়ে গেল, রান আউট হয়ে গেছো প্রথমবারের মতো প্রান্তি। 3 নম্বর কাটা গেছে। তবে প্রান্তির ঝুলিতে এত নম্বর, এই 3 নম্বর চলে গেলে খুব বেশি ক্ষতি প্রান্তির আজকে হচ্ছে না, একেবারে নিরাপদেই আছো এখন পর্যন্ত। কত্থক নাচের প্রথম দাঁড়ানোর ভঙ্গিকে বলে আন্দাজ। এবার চলো দেখি পরের প্রশ্ন কি থাকছে, সবার জন্যই কিন্তু দেখছি পর্দায়। ভরতনাট্যমের উৎপত্তি কোথায়? তাসিব। তামিলনাড়ু। তাসিব বলছো তামিলনাড়ু। চ্যালেঞ্জ করতে চাও কেউ? কেউ চ্যালেঞ্জ করছো না, চলো ঠিক উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। ভারতের তামিলনাড়ু রাজ্য। ঠিক উত্তর দিয়েছো তাসিব, পেয়ে যাচ্ছ 5 নম্বর। এটা তো খুব সাধারণভাবে ধারণা করাই যেতে পারে তাসিবের নাচ নিয়ে এত আগ্রহ, ও তো এটা পারবেই। সুতরাং আর কেউ চ্যালেঞ্জ করার সেই ঝুঁকিটি কেউ নেয়নি। প্রশ্ন আসছে পর্দায়। কত্থক নৃত্যের ঘরানা কয়টি? 3টি। প্রান্তি বলেছো 3টি। কেউ ভাবছো অন্য কিছু? 2টি, 4টি, 5টি? ভাবছো না, উত্তর দেখে নি। 3টি। উত্তর একেবারেই ঠিকঠাক প্রান্তি, অভিনন্দন। কিছুক্ষণ আগে 3 নম্বর খুঁয়েছিলে, 5 নম্বর চলে এসেছে। তুমি কিন্তু দুর্দান্ত ভাবে আজকে খেলে চলেছো। 3টি ঘরানা, লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা ও বেনারস ঘরানা। এটি জানতে? জানতাম, শিখেছিলাম। আচ্ছা, শিখেছিলে। নাচ শিখেছো? হ্যাঁ। নাচও শিখেছো? আমি কত্থকই শিখি। তবে তোমার নাচও কিন্তু আমরা তাহলে দেখতে চাই, তাই না? এখন নয়, খেলা এখনো বাকি আছে। আর একটি প্রশ্ন আছে সবার জন্য, আজকের দিনের শেষ প্রশ্ন আজকের বাংলাবিদদের জন্য, দেখছি পর্দায়। মণিপুরী নৃত্যের জন্ম মণিপুর রাজ্যে। এই মণিপুর রাজ্যের অবস্থান কোথায়? চন্দন চ্যাটার্জি ঘন্টা বাজিয়েছো। মণিপুর। ঠিক আছে, উত্তর পাচ্ছ না, চ্যালেঞ্জ। ভারতে। ফিরদাউস। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স ভুক্ত একটি রাজ্য হচ্ছে মণিপুর। এই মণিপুর রাজ্যে মণিপুরী সম্প্রদায়ের অবস্থান। আমরা উত্তর দেখার আগেই সবাইকে দেখছি করতালি দিচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে তারপরও পর্দায় উত্তরটি দেখে নিচ্ছে। উত্তর ঠিক হয়েছে ফিরদাউস, খুব সুন্দর করে গুছিয়ে বিস্তারিতভাবে উত্তরটি দিয়েছো ফিরদাউস, এবং এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের খেলা। ফিরদাউস তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর, অন্যদিকে চন্দন তুমি ঘন্টা বাজিয়েছিলে, উত্তর দিতে পারোনি, কাটা যাচ্ছে 3 নম্বর। সানিয়ান শুভ্র বিশ্বাস চ্যালেঞ্জ করেছিলে, উত্তরটা
পুরোপুরি দিতে পারোনি, নির্দিষ্ট করে বলতে পারোনি, তাই তোমার কাছ থেকেও 3 নম্বর কেটে নিতে হচ্ছে। শেষ হলো খেলা, এবার শুধুমাত্র একটি অপেক্ষা বাকি, চূড়ান্ত ফল জানতে হবে। কে কেমন করেছো, কে বিদায় নিচ্ছ, সেইটুকু সময় সবাইকে দিচ্ছি একটু গুছিয়ে নেবার জন্য। আমরাও একটু সময় নিয়ে নিচ্ছি, কারণ যেতে হচ্ছে আরও একটি বিরতিতে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজন থেকে এই মুহূর্তে চলে যাচ্ছে বিজ্ঞাপন বিরতিতে। বিরতির এই সময়টি ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। চূড়ান্ত ফল আমার হাতে এসে পৌঁছে গেছে। আমাদের শেষ খেলাটি ছিল নৃত্যাঞ্চল, যেখানে নাচকে ঘিরে আমরা প্রশ্ন সাজিয়েছিলাম। আমাদের বাংলাবিদেরা চমৎকারভাবে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে এবং এই খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে চূড়ান্তভাবে জানিয়ে দিতে চাই। আজকে অনেক রহস্য থাকছে না, কারণ অন্যদিন যেমন আমাদেরকে একটু গবেষণা করতে হয়, অঙ্ক করে দেখতে হয় কে সব থেকে বেশি নম্বর পাচ্ছে, আজকে অনেক জায়গায় মোড় পরিবর্তন হয়ে যায় বিভিন্ন ধাপে, নাটকীয়তা থাকে, অনেক এ সামনে চলে গেল ও পিছনে চলে গেল, এই মুহূর্তে পর্ব শিখরি এই তো সেই। আজকে প্রান্তি এসব কিছুই ঘটতে দেয়নি। সেই যে পর্ব শিখরির এই বন্ধনীটা পড়েছে, এটি আর কাউকে দেওয়ার ওর কোনো ইচ্ছে নেই, যেটি তার নম্বরেও কিন্তু প্রতিফলিত হয়েছে। 124 পেয়েছে প্রান্তি আজকে, সব থেকে বেশি নম্বর। এবং এত বেশি নম্বর আমার মনে হয় না ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মঞ্চে এর আগে আমরা কাউকে পেতে দেখেছি। অনেক 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 বড় অভিনন্দন প্রান্তি। আমাদের প্রান্তি সিলেটের বাংলাবিদ বন্ধু যে সব থেকে বেশি পেয়েছে, এর পরপরই তার বন্ধু সানিয়ান শুভ্র বিশ্বাস খুলনার বাংলাবিদ, তুমি পেয়েছো 73। অভিনন্দন তোমাকে। তার থেকে 4 কম পেয়েছে আরও একজন তুখোর বাংলাবিদ, সবসময় খুব ভালো খেলে, আজকে কেন জানি একটু সতর্কভাবে খেলছিল, 2-1বার অবশ্য চেষ্টা করেছে, একটা দুটো ভুল হওয়ার পরে খুব সতর্ক হয়ে গেছে, ঘন্টা বাজিয়ে ভুল করেছে। সেই বাংলাবিদ বন্ধু এসেছে বরিশাল থেকে, পেয়েছে 69, নাম চন্দন চ্যাটার্জি। অভিনন্দন চন্দন। তারপর একজন বাংলাবিদ বন্ধু শুরুর দিকে একটু লুকিয়ে থাকতে পছন্দ করত, চুপচাপ স্বল্পভাষী, আস্তে আস্তে দিন যত গড়াচ্ছে তত কিন্তু সে খোলস ছেড়ে বের হয়ে আসছে, পেয়েছে 67, এসেছে ঢাকা থেকে, নাম মুহাম্মদ ইব্রাহিম। অভিনন্দন ইব্রাহিম, চমৎকারভাবে খেলছো, আস্তে আস্তে তুমি তোমাকে শানিত করছো এবং তোমার দুতিতে উদ্ভাসিত হচ্ছে এই মঞ্চ। তার পরপরই যে বাংলাবিদ বন্ধু আছে তার থেকে কম পেয়েছে 2, সে খুলনা থেকে এসেছে, পেয়েছে 65। আজকে একটা কিন্তু বৃত্তি সে পেয়ে বসেছে, আসল শিক্ষাবৃত্তি আসার আগেই, সেটা হচ্ছে নৃত্যের বৃত্তি, তাই তো? নাম হচ্ছে তাসিব। অভিনন্দন তাসিব, পেয়েছো 65। তার থেকে 3 কম পেয়েছে যে বাংলাবিদ, তার নাম সুরিদ মিত্ররাজ, এসেছে কুমিল্লা থেকে, পেয়েছে 62। এবার ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে আমি যদি বলি প্রথম কোনো দুর্ঘটনা ঘটেছে, তবে সেটি আজকের এই দুর্ঘটনাটি এত বেশি হৃদয় বিদারক, এটি আমার এই মুহূর্তে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। একটা ভুল বোঝাবুঝি হতে পারে, একটু মনোসংযোগের ঘাটতি হতে পারে, অথবা কিছুটা আত্মবিশ্বাস, অতি আত্মবিশ্বাসও হতে পারে। আমরা যখন খেলার নিয়ম কানুন ব্যাখ্যা করছিলাম হয়তো কিছুটা অমনোযোগী ছিল, কিন্তু ভিতরে ভিতরে সে প্রচন্ড রকমের শানিত, মেধাবী, দক্ষ এবং সাহসী। সেই বন্ধুর নাম ঢাকার বাংলাবিদ ফিরদাউস, যে শুরুতে আজকে একটু গোলমাল করে ফেলেছে, প্রথম খেলাতে যে পিছিয়ে গেল আর ঘুরে দাঁড়াতে পারেনি। আমাদেরও কিন্তু বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। আমি যখন খাতাটা দেখছি, মানে আমি খোঁজার চেষ্টা করছি যে
ও ভুল করে যদি ঠিক করে সেটা খুঁজছিলাম, এবং বিশ্বাস হচ্ছিল না বলে স্যার আবার আমার খাতাটা দেখলেন যে আপনি কোথাও ভুল করছেন নাকি। কারণ ফিরদৌসকে আমরা যেমন দেখে এসেছি এ পর্যন্ত, তাতে আমরা কোনোভাবেই চিন্তাই করতে পারিনি যে ওকে আজকে আমাদের হারাতে হবে। যে আমার ধারণা ছিল যেভাবে খেলছিল এক একটা পর্বে, ও হয়তো সেরা 6-এর মধ্যে যাবে এবং সেই সক্ষমতা ওর ছিল। এবং বিস্ময়কর ব্যাপার হলো যে সে পিছন থেকে, অর্থাৎ ডান থেকে বায়ে গেছে শব্দ তৈরির ক্ষেত্রে এবং নিচে থেকে উপরে গেছে, তারপরেও এত বেশি শব্দ সে তৈরি করেছে, এটাও কিন্তু বিস্ময়কর ছিল। আমরা যে বলি যখন একটা নক্ষত্রের পতন হয়, আসলে নক্ষত্রের পতন হয় না, হয়তো উল্কাপিণ্ড বা আকাশের অন্য কোনো নষ্ট অংশেরই পতন হয়, ফলে নক্ষত্র ঠিকই জায়গা মতোই থাকে। ফিরদাউস হোসাইন তার যে কৃতিত্ব, সে তার জায়গাতেই আসলে থাকবে সব সময়। ধন্যবাদ স্যার, এত দারুণভাবে অনুপ্রেরণামূলক কথা বললেন। ফিরদাউস চলে আসবে আমাদের মাঝখানে। ফিরদাউসের জন্য একটা করতালি চাইছি। দারুণ খেলেছে এবং এই বাংলাবিদের মঞ্চ তুমি আলোকিত করেছো পুরোটা সময়। গত 2-3 দিন ধরে আমি আসলে হাঁপিয়ে গিয়েছিলাম। আমার আসলে কিছুই আমি আর নিতে পারছিলাম না, কারণ নৃত্যাঞ্চলের যেই খেলাটা ছিল বা নৃত্য বিষয়ক যে প্রশ্নগুলো ছিল, এইগুলো আমি কালকে রাত্রে নেট ঘেটে ঘেটে আসলে পড়ার চেষ্টা করেছিলাম। তো সেই কারণে বলা যায় যে আমাদের একটা খেলা আছে ওলট পালট। তো আমার ভেতরটা আসলে ওরকম এক ধরনের ওলট পালট হয়ে গিয়েছিল যে কালকে রাত থেকে, ওটার ভিতর থেকে আসলে আমি এখন পর্যন্ত আসলে বেরিয়ে আসতে পারিনি। তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ থাকবে আমাদের পক্ষ থেকে। তুমি এবং প্রান্তি, তোমরা উজ্জ্বল দৃষ্টান্ত যে হেরে গিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। গতবারের 80 থেকে তোমরা বিদায় নিয়েছিলে, এবারে তোমরা সেরা 14তে এসেছো এবং প্রান্তি চমৎকারভাবে খেলছে এবং আমাদের বিশ্বাস ছিল তুমিও অনেক দূর পর্যন্ত যাবে এবং তোমাদের মেধা দক্ষতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। প্রান্তি, তোমার কি কিছু বলার আছে তোমার বন্ধু যে আজকে বিদায় নিচ্ছে? আমি বলবো যে ফিরদাউস ভাইয়া উনি অনেক মেধাবী, আমি দেখেছি উনি অনেক পড়াশোনা করেন। আজকে হয়তো একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন, কিন্তু উনি যদি আজকে এই ভুলটা না করে তাহলে অবশ্যই হয়তো আমার থেকেও একটা ভালো অবস্থানে থাকতেন। তো আমি আশা করবো যে বাংলাবিদ তো জীবনটা তো এটুকুই নয়, ভবিষ্যৎ আরও প্রতিযোগিতা আছে, আরও অনেক জায়গায় ভালো করা যাবে। তো ওনার জন্য আমি শুভকামনা রাখবো। অনেক ধন্যবাদ প্রান্তি। আর ফেরদৌস, তুমি আমাদের মনে থাকবে, তোমাকে আমরা অনুসরণ করব। তোমার বড় বড় কাজ, ভালো ভালো কাজগুলো আমরা পত্রিকার পাতায়, টেলিভিশনে দেখতে চাইব। যখনই দেখতে পাবো তখনই খুব গর্বভরে বলবো এই ফেরদৌস যে অনেক চেষ্টা করেছিল ভালো করার জন্য, আজকে ভালো করছে। অনেক অনেক অভিনন্দন, এগিয়ে যাও। মেঘে মেঘে অনেক বেলা হয়েছে আর আমরা এই পর্বের একেবারে শেষের দিকে চলে এসেছি। 6 জন বিজয়ীকে পেয়ে গেছি যারা সেরা 12তে নাম লিখিয়েছে। আর খেলতে খেলতে আজকে যেমনটি আবিষ্কার করেছি আমরা, তাসিব বাসায় কিন্তু নিজে নিজে নাচের চর্চা করে এবং খেলতে খেলতে এটিও আবিষ্কার করেছি আমাদের প্রান্তি, সেও কিন্তু নাচের তালিম নিচ্ছে এবং এটি কিন্তু আমাদের জানা ছিল না। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যখন বিদায় নিচ্ছি তখন আমি প্রান্তিকে অনুরোধ করতে চাই এই মঞ্চকে তার নাচের ঝলকে একটু মাতিয়ে দিতে। আর আমরা দেখতে দেখতে আজকের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে।
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে আজি বিনায় মুরজে সননে গরজে জাগিয়া উঠুক গীত গো আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো আজি বিনায় মুরজে সননে গরজে জাগিয়া উঠুক গীত গো আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ভুলকে দুলকে নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ভুলকে দুলকে নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন